প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? বাসায় ভালো আছো? আশা করি ভালোই আছো। তো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি অধ্যায় নিয়ে। আমি শামীমা নাসরিনের সাথে লাইভ প্রিপারেটরি স্কুল বাংলা বিভাগ। গত ক্লাসে আমি তোমাদেরকে বাড়ির কাজ দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই করেছো। প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখেছো। দেখো তো আমার উত্তরগুলোর সাথে তোমাদের উত্তরগুলো মিলে কিনা বোর্ডে খেয়াল করো। আমি কবিতার 6টি লাইন তুলে দিয়েছিলাম। লাইনগুলো থেকে 3টি প্রশ্ন দিয়েছিলাম। প্রশ্নগুলো হলো, ঘাসফুল আমাদের উদ্দেশ্যে কি বলছে 2টি বাক্যে লেখা। তোমরা কি লিখেছ? ঘাসফুল আমাদের উদ্দেশ্যে বলছে তাদেরকে যেন এই ধরার বুকে বাঁচিয়ে রাখা হয়, তাদেরকে যেন পিষে মেরে ফেলা না হয়। তোমরা নিশ্চয়ই তাই লিখেছ। আচ্ছা, তারপরে দেখো কবিতাংশের মূল ভাব। তোমরা তো ঘাসফুল কবিতা থেকে কবিতার সম্পূর্ণ কবিতার মূল ভাবটা পড়বেই। এখন কবিতার মূল ভাব আর কবিতাংশের মূল ভাব একটু পার্থক্য রয়েছে। কবিতাংশের মূল ভাব হলো যে লাইনগুলো দেওয়া আছে সেই লাইনগুলো একটু গুছিয়ে লেখা, আর কবিতার মূল ভাব হচ্ছে সম্পূর্ণ কবিতাটার উপরে মূল ভাব, মূল বক্তব্য যেটা। তো কবিতাংশের মূল ভাব যদি লিখতে বলা হয় ওই 6টি লাইন থেকে, যে কবিতাংশটি ঘাসফুল কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে ঘাসফুল নিজেরাই নিজেদের কথা বলছে। ঘাসফুল পৃথিবীর বুকে ছোট ছোট ফুল, তারপর হচ্ছে তারা এই পৃথিবীর বুকে বেঁচে থাকতে চায়, তাদেরকে যেন কেউ মেরে না ফেলে, পুষে না ফেলে, সেই মিনতি তারা মানুষের কাছে করছে। তাদেরকে শুধু দেখে খুশি হওয়ার কথা বলছে। তারা বাতাসে মাথা তোলা, সূর্যের সাথে সূর্যের কিরণে তারা বেঁচে থাকতে চায় এই পৃথিবীর বুকে। এতটুকুই মূল ভাব। তোমরা হয়তো এভাবেই লিখেছ, ঠিক আছে। এখন গণন প্রশ্ন দেখো, বাগান সংরক্ষণের 3টি পদ্ধতি। বাগান সংরক্ষণের 3টি পদ্ধতি যদি তোমাদের লিখতে বলা হয়, আমাদের অনেকেরই শখ থাকে বাগান করা, বাগান পরিচর্যা করার অনেক পদ্ধতি আমরা জানি। ওখান থেকে আমরা 3টি পদ্ধতি এরকম হতে পারে যে বাগান সংরক্ষণের 3টি পদ্ধতি নিচে লেখা হলো। 1 নাম্বার হতে পারে বাগানের আগাছা পরিষ্কার করা, নিয়মিত 2 নাম্বার হতে পারে পানি দেওয়া, 3 নাম্বার হতে পারে সার প্রয়োগ করা, 4 নাম্বার হতে পারে যাতে গাছগুলো নষ্ট না হয়ে যায় সেই জন্য বেড়া দেওয়া। তো এখানে আমি 4টা বললাম, তোমরা সুন্দর করে গুছিয়ে 3টি লিখতে পারো। তোমরা নিশ্চয়ই এভাবেই লিখেছ। আচ্ছা, খুব ভালো। আজ আমি তোমাদেরকে আরেকটি অধ্যায় পড়াবো। অধ্যায়টি হচ্ছে 85 নম্বর পৃষ্ঠায় ভাবুক ছেলেটি। তোমরা বই খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমি যতটুকু পড়াবো মনোযোগ দিয়ে পড়বে, এবং যে প্রশ্নগুলো আছে ছোট ছোট অনেক প্রশ্ন হতে পারে, বিরাম চিহ্ন আছে, যুক্তবর্ণ আছে, সেগুলো ভালোভাবে দেখবে। আর অধ্যায়টি অনেকবার করে রিডিং করবে, তাহলে প্রশ্নের উত্তরগুলো দেয়া অনেকটাই সহজ হবে। তাহলে পড়াবো আমরা যে অধ্যায়টি, সেটা হলো ভাবুক ছেলেটি। তোমরা বোর্ডে খেয়াল করো। ভাবুক ছেলেটি আসলে কে, সেটাই আমাদের জানার বিষয়, তাই না? আচ্ছা, তাহলে চলো আমরা আজকে দেখি। দেখো, ভাবুক ছেলেটি। 10-11 বছরের ছেলেটি তেমন দুরন্ত নয়, পড়াশোনায় সে ভালো, খেলাধুলাও করে। তবে সময় পেলেই গাছগাছালি পর্যবেক্ষণ করে। পর্যবেক্ষণ মানে খেয়াল করে দেখা। রোদ বৃষ্টির ব্যাপারটাও দেখে সে। আকাশে মেঘ ডাকে, বিদ্যুৎ চমকায়, বাজ পড়ে, কেন এমন হয় অবাক বিষয়ে ভাবে সে। ঝড়ে গাছপালা ভেঙে গেলে বাবাকে প্রশ্ন করে, আচ্ছা বাবা, গাছ ভেঙে গেলে ওদেরকে কাটলে ব্যথা পায় না? ছেলের কথা শুনে মা হাসেন। বাবা কিন্তু হাসলেও ছেলের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেন। ওর বাবা ম্যাজিস্ট্রেট ছিলেন, আগে স্কুলে শিক্ষকতা করেছেন। ছেলেটির বাবার বাড়ি বিক্রমপুরের রানীখাল গ্রামে। কোথায়?
বিক্রমপুরের রানীখাল গ্রামে, তবে তার জন্ম ময়মনসিংহে। 1858 সালের 30 নভেম্বর। ওর পড়াশোনার হাতেখড়ি হয়েছিল বাড়িতে। হাতেখড়ি মানে শুরু, পড়াশোনার শুরুটা হয়েছিল বাড়িতে। তারপর ময়মনসিংহ স্কুলে শিক্ষার ধাপ শেষ করে সে ভর্তি হয় কোথায়? কলকাতায় সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে 1874 সালে সে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষা পাশ করে। প্রবেশিকা মানে আজকের দিনে তখনকার ম্যাট্রিকুলেশন পরীক্ষা, এই পরীক্ষা দিয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হতো, তাই তাকে প্রবেশিকা বলা হয়। কৃতিত্বের ধারায় সে 1878 সালে FA পাশ করে। তারপর 1880 সালে বিজ্ঞান শাখায় BS পাশ করে বিলেতে যায় ডাক্তারি পড়তে। বিলেত মানে লন্ডন। সেই ছেলেটি বড় হয়ে প্রথম বাঙালি বৈজ্ঞানিক হিসেবে জগৎজোড়া খ্যাতি অর্জন করে। তোমরা অনেকেই হয়তো বুঝতে পেরেছো কে তিনি। হ্যাঁ, সেদিনকার সে ভাবুক ছেলেটি পরবর্তীকালে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। তারপর জগদীশ চন্দ্র 1 বছর ডাক্তারি করার পর 1881 সালে ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে যান। এখান থেকে উচ্চশিক্ষা লাভ করেন তিনি। 1885 সালে দেশে ফিরে এসে কলকাতার প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপক পদে যোগ দেন। কত সালে? 1885 সালে। আমি এতটুকু পর্যন্ত তোমাদেরকে পড়ালাম, তোমরা সম্পূর্ণ শেষ করবে, কয়েকবার করে পড়বে। তো ভাবুক ছেলেটির মূল বক্তব্যটি যদি আমরা সংক্ষেপে তুলে বলি, তাহলে বিষয়টি এমন দাঁড়ায় যে ভাবুক ছেলেটি গল্পে ভাবুক ছেলেটি বলতে বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুকে বোঝানো হয়েছে। বাংলাদেশের এই ভাবুক বৈজ্ঞানিক তার আবিষ্কার দিয়ে সারা পৃথিবীকে চমকে দিয়েছেন। গাছেরও যে প্রাণ আছে এটি তিনি প্রথম প্রমাণ করেন। অতি ক্ষুদ্র বেতার তরঙ্গ বা মাইক্রোওয়েভ আবিষ্কার করেন। এছাড়াও বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ বিষয়ে তার পাণ্ডিত্য পৃথিবীর খ্যাত। এটা নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝে গিয়েছ পড়ে। তারপরে যেটা, জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। তিনি যখন প্রেসিডেন্সি কলেজ থেকে অবসর গ্রহণ করেন, তার 2 বছর পরে একটি বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। বিজ্ঞান মন্দিরের নাম হচ্ছে স্যার জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান মন্দির। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিজ্ঞান চর্চায় নিয়োজিত ছিলেন। জগদীশ চন্দ্র বসু একজন সফল বিজ্ঞানী, তিনি বাঙালি গৌরব। মূলত ভাবুক ছেলেটি গল্পে জগদীশ চন্দ্র বসুর কৃতিত্ব, তার কর্ম সবকিছুই তুলে ধরা হয়েছে। তো দেখো, রিডিং অধ্যায়টি পড়ার পরে, সম্পূর্ণ পড়ার পরে অনুশীলনের দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে প্রথমেই আসে কিছু শব্দ দেওয়া আছে, সেগুলোর অর্থ আমাদের জানতে হবে। বইয়ের পেছনে প্রতিটা অধ্যায়ের শব্দগুলোর অর্থ দেওয়া আছে, তোমরা নিশ্চয়ই জানো। তারপরেও আমি এই অধ্যায়ের শব্দের অর্থগুলো পর্দায় খেয়াল করো। প্রথমেই আছে পর্যবেক্ষণ, কোনো কিছু বা প্রাকৃতিক ঘটনা খেয়াল করে দেখা। পাণ্ডিত্যপূর্ণ, জ্ঞান ও অভিজ্ঞতাপূর্ণ। বিজয় স্তম্ভ হচ্ছে কোনো কিছু জয় করার পর যে স্তম্ভ নির্মাণ করে বিজয় ঘোষণা করা হয়। গিরিডি, ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত একটি গিরিডি জেলার প্রধান শহর। কল্পকাহিনী, যে কাহিনী কল্পনা করে লেখা হয়। তারপরে যেটা আছে বৈজ্ঞানিক কল্পকাহিনী। এক প্রকার কল্পকাহিনী আছে যা বিজ্ঞানকে প্রদান করে লেখা হয়, সেটাই কি বৈজ্ঞানিক কল্পকাহিনী। প্রবেশিকা, আজকের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা, FA ফাইনাল আর্টস আজকের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সমতুল্য। তারপর দেখো পর্দায় 2 নং অনুশীলনী, যেটা শূন্য স্থান আছে, কিছু শব্দ দেয়া আছে। যে শব্দটা ফাঁকা জায়গা বসবে সেই শব্দটা, উপযুক্ত শব্দটা নির্বাচন করে শূন্যস্থান পূরণ করতে হবে। তোমরা দেখো আমি লিখে রেখেছি, তোমরা একটু খেয়াল করে খাতায় উঠিয়ে নাও। দেখো, তারপর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তারপরে যেটা আছে অনুশীলনী 3, কি আছে? প্রশ্নের উত্তর। ছোট ছোট প্রশ্নগুলো দেওয়া আছে, উত্তরগুলো হবে বেশ ছোট এবং প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা
অধ্যায়টি ভালো করে পড়লেই পাবে। তারপর আমি একটু আলোচনা করে দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। ভাবুক ছেলেটি আসলে কে ছিলেন? ভাবুক ছেলেটি আসলে ছিলেন স্যার জগদীশ চন্দ্র বসু। খ নাম্বার, তিনি ছোটবেলায় কি নিয়ে ভাবতেন? তিনি ছোটবেলায় ভাবতেন মেঘ ডেকে আকাশে, বিদ্যুৎ চমকালে বাজ পড়ে কেন, গাছ কাটলে ব্যথা পায় কিনা, আকাশে কেন মেঘ ডাকে, তারপর রোদ বৃষ্টির ব্যাপারটা নিয়েও তিনি ভাবতেন। গ হচ্ছে, তিনি কবে কোথা থেকে কৃতিত্বের সঙ্গে প্রবেশিক্ষা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন? তিনি 1874 সালে কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে অত্যন্ত কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। কখন থেকে তিনি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু হয়ে ওঠেন? 1881 সালে ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভের পর তিনি প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপক পদে যোগ দেন। সে সময় ইংরেজ অধ্যাপক যে বেতন পেতেন, ভারতীয়রা পেতেন তার কয় ভাগ? ভারতীয়রা পেতেন তার 3 ভাগের 2 ভাগ। জগদীশ চন্দ্র বসু অস্থায়ীভাবে চাকরি করেছিলেন বলে তার বেতন আরও 1 ভাগ কেটে নেওয়া হতো। তার মানে তিনি পেতেন মাত্র 1 ভাগ। এই বিষয়টি জগদীশ চন্দ্র বসুকে এই বৈষম্যটা মেনে নিতে পারেননি। তার প্রতিবাদে তিনি দীর্ঘ 3 বছর বেতন না নিয়েই তার কর্তব্য পালন করেন। শেষ পর্যন্ত তার সরকার তাকে কাজে স্বীকৃতি দিয়ে তাকে স্থায়ী করে নেন এবং সব বকেয়া বেতন পরিশোধ করে দেন। সেই থেকেই তিনি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু হয়ে ওঠেন। ও নাম্বার দেখো, কোন সত্য প্রমাণ করে তিনি বেশি পরিচিতি লাভ করেন? তিনি গাছেরও প্রাণ আছে এই সত্য প্রমাণ করে বেশি পরিচিতি লাভ করেন। তার বক্তৃতার সফলতা সবচেয়ে বেশি ছিল কোন বিষয়ে? তার বক্তৃতার সফলতা সবচেয়ে বেশি ছিল বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ বিষয়ে। তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ বিষয়ে। 6 নাম্বার, বিজ্ঞান শিক্ষা চর্চার ক্ষেত্রে তার সফলতাকে কোন নামকরা বিজ্ঞানীদের সাথে তুলনা করা চলে? গ্যালিলিও ও নিউটন। গ্যালিলিও ও নিউটন। তারপর দেখো, পলাতক তুফান নামে লেখাটির আগে কি নাম ছিল? নিরুদ্দেশের কাহিনী ছিল। তার কোন বইয়ে এটি ছাপা হয়? অব্যক্ত বইয়ে এটি ছাপা হয়। তারপর অধ্যাপনা থেকে অবসর গ্রহণের পর তিনি কি প্রতিষ্ঠা করেন? অধ্যাপনা থেকে অবসর গ্রহণের পর তিনি স্যার জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। বুঝতে পারছো নিশ্চয়ই? আচ্ছা, তারপর নিয়েও দেখো লাস্ট প্রশ্ন, তার প্রতিটি আবিষ্কার বিজ্ঞান জগতে এক একটি বিজয় স্তম্ভ, এমন কথা কোন বিখ্যাত ব্যক্তি বলেছিলেন? তার প্রতিটি আবিষ্কার বিজ্ঞান জগতে এক একটি বিজয় স্তম্ভ এমন কথা বলেছিলেন আইনস্টাইন, বিজ্ঞানী আইনস্টাইন। তার সব এত চমৎকার আবিষ্কার দেখে বিজ্ঞানী আইনস্টাইন এই উক্তিটি বলেছিলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা নিশ্চয়ই প্রশ্নের উত্তরগুলো বুঝতে পেরেছো। তারপরে দেখো অনুশীলনী 4-এ আছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দেয়। সঠিক উত্তরটিতে তোমরা এখানে কোন সত্যটি প্রমাণ করে জগদীশ চন্দ্র বসু বেশি পরিচিতি লাভ করেন? গাছের প্রাণ আছে। তারপর খ দেখো, জগদীশ চন্দ্র বসু কলকাতায় প্রেসিডেন্সি কোন বিষয়ের অধ্যাপক ছিলেন? পদার্থবিজ্ঞান। জগদীশ চন্দ্র বসু কোথায় জন্মগ্রহণ করেন? ময়মনসিংহ। তারপরে আছে জগদীশ চন্দ্র বসু প্রতিটি আবিষ্কার বিজ্ঞান জগতে এক একটি বিজয় স্তম্ভ, কথাটি কে বলেছিলেন? বিজ্ঞানী আইনস্টাইন। ঠিক আছে, সঠিক উত্তরটিতে তোমরা নিশ্চয়ই পারবে, কারণ তোমরা এই বিষয়গুলো ওই যখন পড়েছো অধ্যায়টি তখনই বুঝতে পেরেছো। তারপরে যেটা 5 নম্বর অনুশীলনী 5, দেখো কথাগুলো বুঝে নেই। কিছু কথা আছে সেগুলো বুঝে নিবে তোমরা। দেখো আমি পড়াচ্ছি। শিক্ষার ধাপ পার, প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা হলো একটার পর একটা শিক্ষার ধাপ। এই যে তোমরা এখন প্রাথমিক বিদ্যালয়ে পড়ছো, প্রাথমিক পড়াশোনা করছো, তারপরে মাধ্যমিক, তারপরে উচ্চ মাধ্যমিক, তারপরে বিশ্ববিদ্যালয়, এই একটার পর একটার যে ধাপ, এটাই হচ্ছে শিক্ষার ধাপ। পার হয়ে একটার পর একটা যাওয়া। বকেয়া পরিশোধ, কারণ নিকট কোনো টাকা পয়সা পাওনা থাকলে যদি সময় মতো দেওয়া না হয় তাহলে সেটা কি বকেয়া হয়ে যায়, আর যদি দিয়ে দেওয়া হয় সেটা পরিশোধ হয়ে যায়। তারপরে যেটা অন্যতম, বহুর মধ্যে এক হলে তাকে অন্যতম বলা হয়। বাক্য সংকোচন আছে অনেকের মধ্যে এক, অন্যতম। তোমরা জানো নিশ্চয়ই, কোনো কিছুকে বিশেষভাবে বোঝানোর জন্য অন্যতম শব্দটি ব্যবহার করা হয়। তারপর যেটা আছে তথ্যের আদান প্রদান।
তথ্য বলতে ঠিক সংবাদ, প্রকৃত অবস্থা বা সত্যকে বোঝাতো, কিন্তু আজকের দিনে লিখে, ছাপে অথবা বেতার, টেলিভিশন, ফোন, ইন্টারনেটের সাহায্যে যত রকম কিছু পাওয়া যায় বা পাঠানো যায় তার সবই তথ্যের আদান প্রদান। এই তথ্যের আদান প্রদান আমরা বিভিন্নভাবে করতে পারি, ফ্যাক্স, ইমেল, এই যে ঘরে বসে আমরা পুরো সারা বিশ্বের খবর পাচ্ছি, এটাও একটা প্রযুক্তির অবদান। এই তথ্যের আদান প্রদানের মাধ্যমে আমরা সারা বিশ্বে আমাদের আত্মীয় স্বজন, পরিবারের মানুষজনের সাথে যোগাযোগ স্থাপন করতে পারছি। এটি বিজ্ঞানের একটি বিস্ময়কর অবদান। তারপরে যেটা আছে নাইট উপাধি, তোমরা জানো নিশ্চয়ই, আমরা পড়েছি স্যার জগদীশ চন্দ্র বসু নাইট উপাধি পেয়েছিলেন। ব্রিটিশ সরকার জগদীশ চন্দ্র বসুকে নাইট উপাধি দিয়েছিলেন। এই নাইট উপাধি যারা পায় তাদেরকে স্যার বলে সম্বোধন করা হয়। দেখো এখানে কি লিখেছে, নাইট উপাধি বিশেষ ব্রিটিশ রাজ্যের অত্যন্ত সম্মানজনক উপাধি, তাদেরকে স্যার বলে সম্বোধন করা হয়। কর্ম অনুশীলন, বিজ্ঞান শিক্ষায় সভ্যতা বিনির্মাণের একমাত্র হাতিয়ার। বিষয়টি নিয়ে শিক্ষকের সহায়তায় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। বিতর্ক প্রতিযোগিতা তোমরা হয়তো টিভিতে কখনো, টেলিভিশনে কখনো দেখেও থাকতে পারো। বিতর্ক প্রতিযোগিতায় সাধারণত একটি উক্তি থাকে, যে উক্তির পক্ষে দুই দল থাকে, এক দল উক্তির পক্ষে, আরেক দল উক্তির বিপক্ষে। যে দল তার যুক্তি উপস্থাপনের মাধ্যমে তথ্যগুলো উপস্থাপন করতে পারবে সঠিকভাবে, সেই দলই বিজয়ী হয়ে থাকে। বিচারক থাকে। তোমরা যখন পরিস্থিতি ঠিক হবে আমাদের বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আচ্ছা, ঠিক আছে। এখন লাস্ট যেটা আছে সর্বশেষ অনুশীলনী 7, আমার জানা যে কোনো একজন বিখ্যাত ব্যক্তি সম্পর্কে 20টি বাক্য লিখি। যে কোনো একজন হতে পারে। তোমরা পাঠ্য বইয়েও দেখবে যে অনেক বিখ্যাত বিভিন্ন কবি, অনেক কবি রয়েছেন, বিখ্যাত ব্যক্তি আছেন। তোমরা তাদের সম্পর্কে পড়তে পারো, জগদীশ চন্দ্র সম্পর্কেও পড়তে পারো। তোমাদের একজন ব্যক্তি না, তোমরা যে অধ্যায়গুলো পড়ছো, যেমন কাজী নজরুল ইসলাম আছেন, রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, জগদীশ চন্দ্র বসু আছেন, মৌলানা ভাসানী আছেন, তিতুমির আছেন, আমাদের এই পাঠ্য বইয়ের মধ্যেই অনেকেই আছেন। এছাড়া পাঠ্য বইয়ের বাইরেও তোমরা বিভিন্ন বই পড়ে তো অনেক বিখ্যাত ব্যক্তি সম্পর্কে জানতে পারো। এখন আমি তোমাদেরকে বাড়ির কাজ দেবো, তোমরা বোর্ড থেকে বাড়ির কাজগুলো উঠিয়ে নেও। আচ্ছা, দেখো বোর্ডে খেয়াল করো। দেখো বোর্ডে প্রথমেই আছে অনুশীলনী 3। অনুশীলনী 3-এ আছে শব্দ, প্রশ্ন উত্তর। তারপরে আমি কিছু যুক্তবর্ণ দিয়েছি। যুক্তবর্ণগুলো শব্দ এবং বাক্য গঠন করবে, বিভাজন করে শব্দ এবং বাক্য গঠন করবে। একজন বিখ্যাত ব্যক্তি সম্পর্কে 20টি বাক্য লাগবে। একজন বিখ্যাত ব্যক্তি সম্পর্কে 20টি বাক্য তোমরা পড়বে এবং খাতায় লিখবে। তাহলে আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আল্লাহ হাফিজ।